আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? ৭ আরোহী নিয়ে সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত। কাশ্মীরে কি ইসরায়েলি মডেল অনুসরণ করছে ভারত? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ পাইলটসহ ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর ২ ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে দেশটির ইস্ফাহান প্রদেশের দোরচেহে শহরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ এবং জরুরি সেবাকর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনা সদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ সারভাজাদ এবং কো পাইলট মেজর মোজতবা কিয়ানি। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? পশ্চিমা সামরিক জোট ন্যাটের অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্কও বেশ উষ্ণ। তবে রিসেপ তাইয়েব এরদোগান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ মনে করে, তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন, তিনি সম্প্রতি বলেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া অক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দেয়। তুরস্ক, যা ন্যাটোর সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করছে, যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতুনিসিক বলেন, এরদোগান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজমের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। নতুন অক্ষের কলাকৌশল। ইসরায়েলি কৌশলবিদদের দৃষ্টিতে এই হুমকি কেবল তুরস্ক নয়, বরং তুরস্ক ও কাতার, এই দুই দেশের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড দানবকে লালন পালন করার এবং শিয়াদের প্রতি ইরানের সমর্থনের মতো একই ধরনের আদর্শিক হুমকি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সিরিয়া ও গাজায় তাদের প্রভাব বাড়ছে, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া থেকে সৌদি আরবকে দূরে সরিয়ে নেবার প্রচেষ্টার গুঞ্জনও আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে তুরস্ক, কাতার ও তাদের পারমাণবিক শক্তিধর মিত্র পাকিস্তানকে নিয়ে গঠিত একটি নতুন শত্রু অক্ষ। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞ স্টিভেন কুক যেমনটা লিখেছেন, ইসরায়েল দীর্ঘকাল ধরে ইরানের সক্ষমতা অনুযায়ী তার প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে। কিন্তু তুরস্ক যদি সৌদি আরবকে পাশে পেতে সফল হয় বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, তবে কৌশলগত মানচিত্র রাতারাতি বদলে যাবে। তখন এটি কেবল ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের বিষয় থাকবে না, এটি হবে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সুন্নি বিশ্ব। অর্থনৈতিক যুদ্ধ। ইসরায়েল ও তুরস্কের মধ্যকার এই দ্বন্দ্ব কেবল আদর্শিক বা সামরিক নয়, বরং অর্থনৈতিকও। ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্য লেনদেন স্থগিত করে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে সিমেন্ট, অ্যালুমিনিয়াম ও সার সহ ৫৪টি পণ্যগোষ্ঠীর ওপর বাণিজ্য সীমাবদ্ধ করা হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ বলেছিলেন যে এরদোগান হামাসকে সমর্থনের জন্য তার দেশের আর্থিক স্বার্থ বিসর্জন দিচ্ছেন। ৭ আরোহী নিয়ে সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত। মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের
পোর্ট ব্লেয়ার শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পবন হংস হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবন হংসের মুখপাত্র। তিনি আরও বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়া বন্দরের কাছে হেলিকপ্টারটি সংক্ষিপ্ত অবতরণের মুখোমুখি হয়। হেলিকপ্টারটি পোর্ট ব্লেয়ার থেকে ২ জন ক্রু সদস্য এবং ৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। সকলকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। পবন হংসের মুখপাত্র আরও জানান, কাশ্মীরে কি ইসরায়েলি মডেল অনুসরণ করছে ভারত? ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা কেবল অস্ত্র আমদানিতে সীমাবদ্ধ নেই, বরং ভারতের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় ইসরায়েলি মডেল অনুসরণের বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিশেষ করে জম্মু কাশ্মীর নীতি, নজরদারি প্রযুক্তি এবং বুলডোজার বিচার, এই ৩টি ক্ষেত্রে ভারতের পদক্ষেপের সাথে ইসরায়েলের ফিলিস্তিন নীতির ব্যাপক সাদৃশ্য পাওয়া যাচ্ছে। ২০১৯ সালে নিউ ইয়র্কে ভারতের তৎকালীন কনসেল জেনারেল সন্দীপ চক্রবর্তী কাশ্মীর ইস্যুতে ইসরায়েলি মডেল গ্রহণের যে আহ্বান জানিয়েছিলেন তা বর্তমান প্রেক্ষাপটে আরও সত্য হয়ে ধরা দিচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের আদলে কাশ্মীরেও জনসংখ্যাগত পরিবর্তনের যে চেষ্টা চলছে তাকে অনেকেই ইসরায়েলের স্যাটলার কলোনিয়ালিজম বা বসতি স্থাপনমূলক উপনিবেশবাদের ছায়া হিসেবে দেখছেন। বিজেপি সরকারের হিন্দুত্ব মতাদর্শের সাথে ইসরায়েলের জায়নবাদের আদর্শিক মিল রয়েছে। এখানে উভয় পক্ষই নিজেদের একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীর স্বাভাবিক জন্মভূমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় হল বুলডোজার নীতি। কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়ি বা দোকান আইনি প্রক্রিয়া ছাড়াই গুড়িয়ে দেওয়ার এই পদ্ধতিটি মূলত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রয়োগ করা শাস্তিমূলক ব্যবস্থার একটি সংস্করণ। যদিও ভারতের সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়া ছাড়া এ ধরনের উচ্ছেদে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু বাস্তবে উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে এর প্রয়োগ অব্যাহত রয়েছে।